বন্ধুরা নমস্কার। 2029-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি কি বিজেপি এখন থেকে শুরু করে দিয়েছে? বিজেপি কি 29-এর নির্বাচন জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তার জন্য কি খুব শীঘ্রই আবার পার্লামেন্টে ডিলিমিটেশন বিল নিয়ে এসে পাশ করানোর চেষ্টা করবে? আর এই ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্যই কি দেশের মধ্যে বিভিন্ন দলে, বিশেষ করে বিরোধী দলগুলোর মধ্যে, সাংসদদের মধ্যে ডিভিশন দেখা যাচ্ছে? যেভাবে আমরা আম আদমি পার্টিতে দেখেছিলাম 7 জন এমপি একসাথে তারা বলেছে যে তারা বিজেপিতে মার্চ করে গেছে, তেমনিভাবে আমরা দেখেছি যে লোকসভাতে তৃণমূল কংগ্রেসের এমপিদের একটা বড় অংশ তারা চিঠি দিয়ে তারা জানিয়েছেন যে তারা আপনার আলাদা হয়ে এনডিএতে তারা যুক্ত হতে চাইছেন। এবার শোনা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল শিবসেনা ইউবিটির মধ্যেও নাকি ডিভিশন হতে পারে। অর্থাৎ তাদের কাছে যে 9 জন এমপি রয়েছে লোকসভায়, সেই 9 জন এমপির মধ্যে বেশ কয়েকজন নাকি ইতিমধ্যে একনাথ সিন্ধের সঙ্গে মিটিং করেছেন এবং তারা নাকি সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই নাকি উদ্ধব ঠাকরের হাত ছেড়ে একনাথ সিন্ধের হাত ধরতে পারেন। অর্থাৎ তারাও দলবদল করে আপনার শিবসেনা ইউবিটি থেকে শিবসেনাতে চলে যেতে পারেন। কারণ আপনারা জানেন যে শিবসেনা, মূল যে শিবসেনা ছিল, যেটা বাল ঠাকরে তৈরি করেছিলেন, সেটার মালিক এখন রাজনীতিতে তো মালিক হয় না, কিন্তু মালিকের মতনই তো আচরণ। তো এখন সেই শিবসেনাটা একনাথ সিন্ধের অধীনে, উদ্ধব ঠাকরের কাছে রয়ে গেছে এখন শিবসেনা ইউবিটি, মানে শিবসেনা উদ্ধব বালা সাহেব ঠাকরে। এই যে অংশটা, এটা কিন্তু গত লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল। অর্থাৎ যদি তুলনা করি আমরা, তাহলে লোকসভা নির্বাচনে 2024-এ শিবসেনা, যেটা একনাথ সিন্ধের কাছে আছে, তার তুলনায় শিবসেনা ইউবিটি ভালো রেজাল্ট করেছিল। এখন সেই রেজাল্টের পরে তারা যে 9 জন এমপি পেয়েছিল, সেই 9 জন এমপির মধ্যে যদি এখন 6-7 জন আবার দলবদল করেন এবং তারা যদি চলে যান একনাথ সিন্ধের কাছে, তাহলে সেই 6 জন বা 6-7 জনের ভোট তো আপনার মানে লোকসভার মধ্যে নরেন্দ্র মোদী পাবেন, বিজেপি পাবে। যদি আগামী দিনগুলোতে আপনার লোকসভার মধ্যে আবার ডিলিমিটেশন বিল নিয়ে আসা হয়, তখন সেই বিলে তো তারা সমর্থন করবেন। যদি তারা চলে যান, তখন তো সেখানে আপনার উদ্ধব ঠাকরের নির্দেশ তারা মানবেন না। উদ্ধব ঠাকরে সেই বিলের বিরোধিতা করলেও তারা তো তা করবেন না। তো তাহলে এই সমস্ত ঘটনাবলী যে ঘটছে হঠাৎ করে, অথচ দেশে লোকসভা নির্বাচন হয়েছে 24-এ, আবার আস্তে আস্তে 2029, তাহলে এই মাঝামাঝি সময়ে হঠাৎ করে এই ঘটনাগুলো কেন দেখা যাচ্ছে? হঠাৎ করে কেন তৃণমূল কংগ্রেসকে ভাঙার দরকার পড়ল? যদিও বিজেপি ভেঙেছে এই কথা বলার মতন কোনো অফিসিয়াল কাগজ আমাদের কাছে নেই, বা বিজেপির নেতারা এরকম অফিসিয়ালি বলেনও নি যে তারাই ভেঙেছেন, কিন্তু সবাই তো বোঝে যে পেছন থেকে বিজেপির মদত যদি না থাকতো, তাহলে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এক দল এমপি আপনার এনডিএকে সমর্থন করার মতন রিস্ক নিতেন না। তাহলে পেছনে কেউ রয়েছে। আর ভূপেন্দ্র যাদবের বাড়িতে যখন বৈঠক হয়েছে, তখন এটা পরিষ্কার দেশের মানুষের কাছে হয়ে গেছে যে এর পেছনে বিজেপি রয়েছে, বিজেপির নেতারাই মূলত এই বিভাজনটা করিয়েছেন। তো তার কারণে প্রশ্নটা এখন এই যে ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য কি তারা মরিয়া হয়ে উঠেছেন? আর যদি এভাবে বিভাজন ঘটতে থাকে বিরোধীদের মধ্যে, তাহলে কি বিরোধীরা সেই সংকটটা মোকাবেলা করতে পারবেন? কারণ এমনিতেও আপনারা জানেন 2/3 সমর্থন না থাকলে এই বিল পাশ করাতে পারবে না কেন্দ্র সরকার। এখন এর আগে যখন মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনার ডিলিমিটেশন বিল পাশ করাতে চেয়েছিল কেন্দ্র সরকার, তখন তাতে বিরোধীরা সমর্থন না করার কারণে সেই বিল কিন্তু পাশ করাতে পারেনি। এবার যদি বিরোধীদের মধ্যে একের পর এক এরকম ডিভিশন হয়ে যায়, তাহলে বিরোধীরা দুর্বল হয়ে গেল, তাদের সংখ্যা কমে গেল।
এবং অন্যদিকে এনডিএর সংখ্যা বেড়ে গেল। যদিও সবাই বিজেপিতে হয়তো যোগদান করবেন না, কিন্তু বিজেপির সহযোগী দলে গেলেও আলটিমেটলি তো এনডিএর শক্তি বাড়বে। তাহলে হতে পারে যে ভোটাভুটি যখন হবে তখন সেই ভোটাভুটিতে বিভিন্ন কারসাজিতে বিজেপি সেই বিলকে পাশ করিয়ে নেবে। আর যদি সেই বিল পাশ করিয়ে নিতে পারে, কারণ আপনারা জানেন আমি অতীতে ভিডিওতে বলেছি যে ডিলিমিটেশন বিল পাশ করলে পরে আমাদের দেশের যে লোকসভার আসন সংখ্যা তাতে এমন এক পরিবর্তন আসবে যে পরিবর্তনের পুরো সুফলটা বিজেপি নিয়ে নেবে মনে করা হচ্ছে। এবং তার ফলে 29-এর লোকসভা নির্বাচনে বিজেপি আগের চেয়ে অনেক বেশি আসন নিয়ে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে, তার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন কথা হলো, বিরোধীদের কাছে তো এটা একটা বড় চ্যালেঞ্জ। এই যে চ্যালেঞ্জটা, বিরোধীরা কি তা মোকাবেলা করতে পারবে? যদি এখন শিবসেনার মধ্যেও ডিভিশন হয় তাহলেও অঙ্কের হিসেবে 2/3 মেজরিটি বিজেপি বা এনডিএ এখনো পর্যন্ত অর্জন করতে পারেনি। এখনো পর্যন্ত এই অবস্থা আসেনি যে তারা খুব সহজেই আপনার ডিলিমিটেশন বিল পাশ করিয়ে নিতে পারবে এবং তার সুফল তারা 29-এর আগে অর্জন করতে পারবে। এই অবস্থা এখনো আসেনি, কিন্তু একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যে তারা মরিয়া প্রয়াস চালাচ্ছে এবং তারা গোপনে বিরোধী এমপিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিরোধী এমপিদেরকে সরাসরি বিজেপিতে যোগদানে উৎসাহিত না করলেও তারা যাতে ডিভাইডেড হয়ে যায়, অর্থাৎ তারা যাতে বিজেপির ব্যাপারে নরম থাকে এবং ইন্ডিয়া জোটের ব্যাপারে বা বিরোধীদের ব্যাপারে যাতে তারা মানে মানে তাদের যে দুর্বলতা সেটাকে যাতে কাটিয়ে উঠতে পারে এবং যাতে আগামী দিনে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে পারে, তার জন্য একটা প্রয়াস যে চলছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই প্রয়াস কি সফল হবে? আর বিরোধীরা কি আক্ষরিক অর্থেই এই অবস্থার, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পেরে তারা কি অসহায় হয়ে যাবে? আপাত দৃষ্টিতে সব কিছু দেখলে পরে আপনার বিরোধীদেরকে তো অসহায় মনে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিশালী নেত্রী তিনি এখন তার নিজের দলকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছেন না। তার দলের অধিকাংশ এমপি তার হাত ছেড়ে দিয়েছেন। আপনার উদ্ধব ঠাকরে ইতিমধ্যে এর আগে একটা ডিভিশন দেখেছিলেন, এবার আর একটা ডিভিশন দেখার জন্য প্রস্তুত হচ্ছেন। অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, যাকে বলা হতো যে এই পার্টির মধ্যে ডিভিশন কোনোভাবে সম্ভব না, সেই পার্টির একসঙ্গে 7 জন এমপি, যদিও তারা রাজ্যসভার এমপি, রাঘব চাড্ডার নেতৃত্বে তারা বিজেপিতে মিশে গেছে। এই ঘটনাগুলোর কারণে বিরোধীদের মনোবলে তো ধাক্কা লাগারই কথা। কিন্তু এইটাও ঠিক যে বিরোধীরা এখন বুঝে গেছেন যে যেভাবে গতানুগতিক কায়দায় নির্বাচন হয়ে আসছে সেই রকমভাবেই যদি নির্বাচন হয় তাহলে তারা এমনিতেও জিততে পারবেন না। তাদের এমপিরা সংঘবদ্ধ থাকলেও তারা পারবেন না। তাদেরকে আন্দোলনের রাস্তায় যেতেই হবে, এটা তারা বুঝতে পারছেন। আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে যেটা আমার সিক্স সেন্স বলছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে যে দেশের বিরোধী বিভিন্ন দলের নেতারা তারা অনুধাবন করতে পারছেন যে আন্দোলন ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নাই। জমিদার সুলভ রাজনীতি করে বেশি দিন তারা টিকে থাকতে পারবেন না। তাদের দলগুলোকে একটু একটু করে দুর্বল করতে করতে বিজেপি এমন একটা অবস্থাতে নিয়ে আসবে যে তারা হয় বিজেপিতে যোগ দিয়ে দেবে, মার্চ করে যাবে, অন্যথায় তারা রাজনীতি বন্ধ করে দিয়ে তারা ঘরে বসে যাবে। এইরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য যে নীরবে একটা প্রয়াস চলছে, সেই প্রয়াসটা তারা বুঝতে পেরেছেন এবং তার কারণেই এখন বারে বারেই রাহুল গান্ধী আন্দোলনের ইঙ্গিত দিচ্ছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিচ্ছেন, কখনো আপনার অখিলেশ যাদব ইঙ্গিত দিচ্ছেন, কখনো অরবিন্দ কেজরিওয়াল ইঙ্গিত দিচ্ছেন। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন বিরোধী দলের নেতারা এখন একতার কথাও বলছেন এবং আন্দোলনের প্রয়োজনীয়তার কথাও বলছেন। যদি তারা বড় ধরনের কোনো আন্দোলন গড়ে তুলতে পারেন ঠিকই, তাহলে হতে পারে যে তাদের যে এমপিরা, তাদের দলগুলোর মধ্যে যে ডিভিশন হচ্ছে সেগুলো হয়তো আটকে যেতে পারে। কারণ হলো, কখন সাংসদরা এক দল থেকে আরেক দলে চলে যায়, একটা হলো তাদের মধ্যে কোনো দুর্বলতা থাকলে, তাদের কোনো দুর্নীতির প্রমাণ যদি শাসক দলের কাছে চলে যায়, তারা স্বাভাবিকভাবেই সেটাকে হাতিয়ার করতে পারে, এটা হলো একটা। অন্যথায় তাদের কোনো দুর্বলতা না থাকলেও তাদেরকে লোভ দেখানো হলো যে ভাই তুমি যদি দলবদল করে আমাদের দিকে আসো তোমাকে এই ফেসিলিটি দেবো আমরা, তাহলে লোভে পড়ে অনেকে অনেক সময় যায়। আর একটা বড় কারণ যেটা নিয়ে আলোচনায় হয়নি সেটা
হলো যে তারা যে দলের মধ্যে রয়েছেন সেই দল যদি তাদেরকে কোনো আশার আলো দেখাতে না পারেন, সেই দলের নেতা যদি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে না পারেন এবং তাদের যে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সেটা যদি তাদেরকে বিশ্বাস করাতে না পারেন এবং ময়দানে রাজনীতি করাতে না পারেন, তাহলে একটা সময় তো তারা হতাশ হতেই পারেন। একটা সময় তাদের মনে হতেই পারে ভাই এই দলে থেকে আমার কী লাভ হলো, এই রকমভাবে মেরে রাজনীতি করে না মানুষের জন্য কিছু করতে পারছি, না নিজেকে নেতা হিসেবে না নিজের জন্য কিছু করতে পারছি না, এবং ভবিষ্যৎ রাজনীতিও সুরক্ষিত না। এর থেকে তাদের মনের মধ্যে হতাশা চলে আসতে পারে। সেই হতাশাই তাদেরকে অন্য দিকে পরিচালিত করতে পারে। আর ওই সময় যদি প্রতিপক্ষ থেকে তাদের কাছে ভালো কোনো প্রস্তাব আসে, তাহলে সেই প্রস্তাবে সায় না দিয়ে কি সবাই পারে? সবাই কি রাজনৈতিকভাবে অতটা মজবুত হয়? চিন্তার কথা, ভাবা, গভীরভাবে ভাবনার বিষয়। যদি বিরোধীরা এই জায়গাটা যদি ভালোভাবে ভেবে পূরণ করতে পারে এবং তারা যদি ময়দানে তাদেরকে রাজনৈতিক আন্দোলনে তাদেরকে উৎসাহিত করতে পারে, যদি এমন কোনো পরিবেশ তৈরি করতে পারে যে পরিবেশে মানুষ আবার নতুন করে উজ্জীবিত হবে এবং তাদের প্রতি আস্থাশীল হবে, তাহলে কিন্তু দেশের রাজনীতি আবার পাল্টে যেতে পারে। যা কিছুই জারি জুরি করা হোক না কেন, মনে হয় কি আপনাদের এই কথাগুলো কি আপনাদের মনের কথার সঙ্গে মিলে গেছে? তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।